হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রিড ম্যাথ একাডেমি। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর ইউনিট 3 স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি চ্যাপ্টার 4 সম্ভাবনা বা প্রবাবিলিটি 3 মানের প্রশ্নগুলো সলভ করব। আজকের ভিডিওটা হচ্ছে পার্ট নাম্বার 4। আগের তিনটে পার্টে আমি 2 ও 3 মার্কসের কিছু কোশ্চেন 20 পর্যন্ত সলভ করে দিয়েছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে সেই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলো আজকে 21 থেকে স্টার্ট করা যাক। দেখো 21 এর কোশ্চেনটা কি বলছে দেখো, 4 জন মহিলা ও 7 জন পুরুষের মধ্য থেকে 6 জনের একটি কার্যনির্বাহক কমিটি গঠন করা হয়। কমিটিতে ঠিক 2 জন মহিলা সদস্য থাকার এবং 2 নম্বরটা বলছে কমপক্ষে 2 জন মহিলা সদস্য থাকার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে দেখো এখানে বলছে 4 জন মহিলা মানে উমেন আছে কতজন? 4 জন। আর মেন কতজন আছে? 7 জন। তাহলে এখানে কতজনের কমিটি গঠন করতে বলেছে? 6 জনের একটি কমিটি গঠন করতে বলেছে। এবার প্রথমটাতে বলছে ঠিক 2 জন মহিলা সদস্য থাকার, ঠিক 2 জন বলেছে, তাহলে এই যে 4 জন আছে এখান থেকে 2 জন আসবে, আর টোটাল 6 জনের বলেছে, তাহলে বাকি যে 4 জন আছে সেটা মেন থেকে আসবে। তাহলে 4 জনের মধ্যে 2 জন তুলছে 4C2 উপায়ে, এবং এই প্রত্যেকটার জন্য যে মেন গুলো উঠবে সেটাকে মাল্টিপ্লাই করতে হবে, সেটা হচ্ছে 7C4। ওকে, কারণ এটা কমিটি গঠন করা হচ্ছে, এখানে ক্রমটা ইম্পর্টেন্ট নয়, প্রয়োজনীয় নয়। শুধু যে কজন 2 জন করে উঠছে, দুজনের যে ধরো ওমেন 1 উঠলো আর ওমেন 2 উঠলো, এদের মধ্যে ক্রমটা ইম্পর্টেন্ট নয়, মানে ওমেন 2 আর ওমেন 1 এই দুটোকে একটাই হিসেবে গণ্য করা হবে, তাই জন্য কম্বিনেশনটা নিচ্ছি। তাহলে এইটা এবার দেখো ডিভাইডেড বাই টোটাল কতজন আছে? 7 আর 4 11, টোটাল আছে 11 জন আছে। 11 জন থেকে আমরা যে কোনো উপায়ে 6 জনের একটা কমিটি গঠন করতে পারতাম। তাহলে 11C6। ওকে, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, 4C2 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। আচ্ছা, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এখানে 11 ফ্যাক্টোরিয়ালের সাথে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাই হয়ে গেল, তার মানে 2 ইন্টু 2 মানে 4, আর সাথে 3 ফ্যাক্টোরিয়াল আছে মানে 6, আর নিচে 6 ফ্যাক্টোরিয়াল আর 5 ফ্যাক্টোরিয়াল উপরে চলে যাবে, 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1। তাহলে এখানে 6 দিয়ে 6 ফ্যাক্টোরিয়াল কে কাটলে 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার তাহলে আমি 7 ফ্যাক্টোরিয়াল লিখছি ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে 4। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। ওকে, 5 ফ্যাক্টোরিয়াল দুটো 5 ফ্যাক্টোরিয়াল আছে, আর উপরে এইটা আছে। তাহলে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, আবার একটা 5 ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, নিচে হচ্ছে 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 4। তাহলে এই 4 কেটে গেল। আচ্ছা, 5 2 যা 10, এই 10 কেটে গেল। 3 3 যা 9 কেটে গেল। আচ্ছা, 4 2 যা 8, 2 দিয়ে 2 কে কেটে দিলাম। তাহলে কি থাকলো? উপরে থাকছে 5, আর কিছু নেই, 5/11। ওকে, তাহলে এই যে কমিটিতে ঠিক 2 জন মহিলা থাকার সম্ভাবনা হচ্ছে 5/11। এবার বলছে কমপক্ষে 2 জন মহিলা সদস্য থাকার সম্ভাবনা। কমপক্ষে বলতে কি, এখানে বলছে কমপক্ষে 2 জন মহিলা সদস্য থাকবে। তার মানে কি, 0 জন মহিলা সদস্য থাকতে পারে, 1 জন মহিলা সদস্য থাকতে পারে, 2 জন মহিলা সদস্য থাকতে পারে। এরপর থেকে 3
আর 4 যেটা ছিল এই দুটো বাদ যাবে, কারণ টোটাল 4 জনই মহিলা সদস্য ছিল। এখানে দেখো 4 জন মহিলা আছে। তাহলে 1 2 3 আমরা 2 এরটা বার করেছি। 2 এরটা কত এসছে 5/11। তাহলে 2 জন মহিলা সদস্য থাকার সম্ভাবনা হচ্ছে 5/11। এবার একজন বলেছে, তাহলে 4 জন ওমেন ছিল আর 7 জন ম্যান ছিল। এখান থেকে একজন ওমেন আসবে, তাহলে 4C1, তার মানে হচ্ছে 4 ইন্টু 7 জন মেন থেকে টোটাল 6 জনের কমিটি ছিল। তাহলে 6 জনের কমিটি মানে একজন যদি মহিলা আসে তাহলে 6 জন মেন আসবে, 5 জন মেন আসবে। তাহলে 7C5, তাহলে 4 ইন্টু 7C5 ডিভাইডেড বাই 11C6। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে একজনের সম্ভাবনা। আর 0 জন মানে হচ্ছে কি 7 জনের মধ্যে থেকে 6 জনই পুরুষ আসবে, কিন্তু একজনও মহিলা আসবে না। তাহলে এটা হচ্ছে 7C6। তাহলে এটা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এটা হচ্ছে 7। আর আচ্ছা, এটা 7/11C6। আর এখানে 11C6 দিলে, আচ্ছা 11C6 টা কম্পিউট করতে হবে। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 11 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, 11 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল থাকলো, 7 ফ্যাক্টোরিয়াল দিয়ে নিচে 11 ফ্যাক্টোরিয়ালকে কেটে দিচ্ছি। তাহলে 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু, আচ্ছা 7 ফ্যাক্টোরিয়াল তো কেটে গেল। আর উপরে 6 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা 6 দিয়ে মানে পুরো এক্সপ্যান্ড করে লিখছি। 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2। 5 2 যা 10, 3 দিয়ে কাটলেন 9 কে কাটলাম, তারপরে 3 দিয়ে 6 কে কাটলাম 2, আর 2 4 যা 8। তাহলে এটা কত আসছে 1/11। আর এটা 11C6, তাহলে 11 ফ্যাক্টোরিয়াল ইন্টু, আচ্ছা ইন্টু কেন, ডিভাইডেড বাই, আচ্ছা ডিভাইডেড বাইটা যেটা 5 ফ্যাক্টোরিয়াল আর 6 ফ্যাক্টোরিয়াল আছে এটাকে উপরে লিখে দিচ্ছি 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে 11 10 9 8। আচ্ছা উপরে তাহলে 6 ফ্যাক্টোরিয়াল আর 5 ফ্যাক্টোরিয়ালকে লিখে নিই। তাহলে এখানে হচ্ছে 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8, আর এখানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল আর 6 ফ্যাক্টোরিয়াল দুটো আছে। তাহলে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, আবার 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2। 5 2 যা 10, 3 3 যা 9, 4 2 যা 8। তাহলে এটা হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 11। তো এটা একের থেকে বেশি হয়ে যাচ্ছে, এখানে কোনো গন্ডগোল হয়েছে। তো এটা 7 ফ্যাক্টোরিয়াল হবে না, শুধু 7 হবে। ওকে, তাহলে এটা 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 11C6। তাহলে এটা একটু ভুল হয়েছে, এটা হবে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, ও সরি, এটা ঠিক আছে। তাহলে এটা 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 11 ফ্যাক্টোরিয়াল, 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়ালটা এটা 7 ফ্যাক্টোরিয়াল হয়ে গেছে। ওকে, ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এটা হচ্ছে 11C6, এইটা 7 ইন্টু এটা হবে 7 বাই এটা হবে, তাহলে 7/11 ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার এটা ঠিক আছে। তো এটা 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, সরি 6 ফ্যাক্টোরিয়াল হবে না, 5 ফ্যাক্টোরিয়ালই থাকবে। ওকে, এবার তাহলে এটা 7 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাহলে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2,
আর এটা হচ্ছে 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8, 7 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাহলে 5 2 যা 10, 3 3 যা 9, 4 2 যা 8, এটা হচ্ছে 1/66। তাহলে এই তিনটে যে সম্ভাবনা এসছে এগুলোকে অ্যাড করতে হবে, 1/66, 1/11, আর এইটা দুজন এসেছিল 5/11। তাহলে টোটাল প্রবাবিলিটিটা কি হবে? প্রবাবিলিটি অফ এ, এটা হচ্ছে 2/11, সরি 5/11, 5/11 প্লাস 1/11 প্লাস 1/66, 66 এলসিএম, তাহলে এটা হচ্ছে 30 প্লাস 6 প্লাস 1, 37/66। ওকে, তাহলে এই যে সেকেন্ডটা আছে এটার সম্ভাবনা কত এসছে? 37/66। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 22 দাগেরটা কি বলছে দেখো, এক প্যাকেট তাস থেকে উদ্দেশ্যহীনভাবে 4টি তাস তোলা হয়, 2টি তাস ইস্কাবন হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এক প্যাকেট তাসে কটা তাস থাকে টোটাল? 52টা তাস থাকে টোটাল। এর মধ্যে 4 রকমের আছে, চিড়িতন, হরতন, রুইতন আর ইস্কাবন। এই প্রত্যেকটা প্রকারের তাস 13টা করে থাকে। তাহলে দেখো এখানে কি বলেছে, একটি প্যাকেট তাস থেকে উদ্দেশ্যহীনভাবে 4টি তাস তোলা হলো, 2টি তাস ইস্কাবন হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে দেখো ইস্কাবনের কটা তাস আছে? 13টা তাস আছে। তাহলে টোটাল কটা তোলা হচ্ছে? 4টে তাস তোলা হচ্ছে, তাহলে 52C4, এটা হচ্ছে মোট নমুনা বিন্দু। ঠিক আছে, কারণ 52টা থেকে 4টে তাস তোলা হচ্ছে, এটাকে যদি ক্যালকুলেট করবো না। এবার বলছে দুটো তাস ইস্কাবন মানে 13টা তাসের থেকে 2টো তাস ইস্কাবন হবে। ইস্কাবনের যদি 13টা তাস থাকে তাহলে সেখান থেকে দুটো তাস যে কোনো দুটো তাস 13C2 উপায়ে তোলা যাবে, যে কোনো ইস্কাবনের তাস, বা সেটা টেক্কা হোক, বিবি হোক, রাজা হোক, গোলাম হোক। ঠিক আছে, এবার বা 1 2 3 4 2 4 2 3 4 5 6 7 8 9 10, যে কোনো একটা তাস 13টা তাস থেকে তোলা হবে। আর এর সাথে বাকি যে এই 39খানা তাস আছে এখান থেকে দুটো তোলা হবে, চিড়িতন, হরতন আর রুইতনের যে 39খানা তাস আছে সেখান থেকে দুটো তোলা হবে। এটা ডিভাইডেড বাই 52C4। ঠিক আছে, তাহলে 13 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল ইন্টু 39 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 37 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 52 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 39 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো 13 ফ্যাক্টোরিয়াল আর 11 ফ্যাক্টোরিয়াল থেকে 11 আর 11 ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম, তাহলে 13 ইন্টু 12/2 ইন্টু 39 ইন্টু 38/2 নিচে ডিভাইডেড বাই 50, সরি এটা 39 হবে না, ওকে এটা 39 হবে না, এটা 48 হবে, সরি this is 48 factorial. So 58, 52 into 51 into 50 into 49 divided by 4 factorial, 4 into 3 into 2. Okay, 2 19 2 6, তাহলে এখানে 13 into 6 into 39 into 90 divided by, okay, so this is 4 13 3 17 2 25. So নিচে কি থাকলো? 13 into 17 into 25 into 49. ওকে 13 কেটে গেল, আর তারপরে আর কিছু কাটছে না,
তাহলে এটা 6 ইন্টু 39 ইন্টু 19 ডিভাইডেড বাই 17 ইন্টু 25 ইন্টু 49, এ দুটোকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে উপরেরটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 4 4 4 6, আর নিচে কি আছে 17 25 17 25 আর 49, এটা হচ্ছে 20825 20825। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এটা বোঝা গেছে। ওকে, তাহলে নেক্সট প্রবলেম 23 দাগাটা কি বলছে দেখো, একটি থলির মধ্যে 10টি 1 টাকার নোট, 7টি আধুলি ও 4টি সিকি আছে। থলির মধ্যে থেকে উদ্দেশ্যহীনভাবে নেওয়া 3টি মুদ্রার মধ্যে প্রথমটা বলছে একটি 1 টাকার নোট, 2 3টি 1 টাকার নোট এবং 3 প্রত্যেক প্রকারের মুদ্রা একটি করে তোলার সম্ভাবনা নির্ণয় করো। ওকে, তাহলে দেখো এখানে বলছে 10টি 1 টাকার নোট আছে, 10টা 1 টাকার নোট, 7টি আধুলি, আধুলি মানে 50 পয়সা 50 পয়সা, আর 4টি সিকি, সিকি মানে 25 পয়সা। ঠিক আছে, এবার বলছে এখান থেকে 3টে মুদ্রা তোলা হচ্ছে, যে কোনো 3টে মুদ্রা তোলা হবে। তাহলে প্রথমটা বলছে যে 1 টাকার নোট, একটি 1 টাকার নোট, একটি 1 টাকার নোট, তাহলে একটা যদি 1 টাকার নোট হয় তাহলে কত রকম ভাবে তোলা যাবে, 10C1, যে কোনো 10টা নোটের থেকে একটা নোট আমরা 10C1 উপায়ে তুলতে পারি, ইনটু 7টা আধুলির মধ্যে আর 4টে সিকির মধ্যে বাকি দুটো তুলতে হবে, কারণ টোটাল 3টে মুদ্রা তুলতে হবে। তাহলে 1 টাকার নোট যদি একটা তোলা হয়ে যায় তাহলে বাকি যে আধুলি আর সিকি আছে, তাহলে টোটাল 11টা আধুলি আর সিকি মিলিয়ে টোটাল 11টা আছে। এবার এই 11টা থেকে দুটো তুলতে হবে, কারণ টোটাল 3টে তুলতে বলেছে, 3টি মুদ্রা তুলতে হবে। ঠিক আছে, তাহলে 11C2 ডিভাইডেড বাই টোটাল কতগুলো আছে, 10টা 1 টাকার নোট, 7টা আধুলি আর 4টে সিকি, তাহলে টোটাল 11খানা নোট আছে, 21 খানা। তাহলে 21 খানা থেকে 3টে তুলতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে 10 ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল, রাইট? তার মানে এটা দেখো 11 ফ্যাক্টোরিয়াল ইন্টু ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল, তাহলে 11 ইন্টু 10 ডিভাইডেড বাই 2 মানে 55, তাহলে এটা হচ্ছে 55 ডিভাইডেড বাই 21 ইন্টু 20 ইন্টু 19, আর এখানে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 17 ফ্যাক্টোরিয়াল, সরি 18 ফ্যাক্টোরিয়াল। তাহলে 18 ফ্যাক্টোরিয়াল 18 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, তাহলে সরি 3 ইন্টু 2, তাহলে 3 দিয়ে কাটলে 21 কে 7, 2 দিয়ে কাটলে 20 কে 10, তাহলে 70 ইন্টু 19, তাহলে 70 ইন্টু 19, 10 দিয়ে 70 কে কাটলে 7, আর 19 দিয়ে কাটলে হবে না, 55 ডিভাইডেড বাই 7 9 63, 3 হাতে 6, 7 একে 7 6 13, তাহলে 55 বাই 133। ঠিক আছে, এটা হচ্ছে একের দাগের অ্যান্সারটা। এবার দুয়ের দাগে কি বলছে, দুয়ের দাগে বলছে 3টি 1 টাকার নোট, আচ্ছা 3টি 1 টাকার নোট হবে, তাহলে 3টে মুদ্রা তুলতে হবে, তাহলে 3টি 1 টাকার নোট মানে 10টা তো 1 টাকার নোট আছে, 10টা থেকে 3টে তুলবো, ডিভাইডেড বাই এটা এরকম, এই যে এইটা যেটা আমরা ক্যালকুলেট করছি এটা হচ্ছে 21C3, তাহলে 10C3 মানে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এটা হচ্ছে 70 ইন্টু 90। ওকে, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল মানে এটা 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 3 ইন্টু 2 আছে, 3 দিয়ে 9 কে কাটলে 3, 2 দিয়ে 4 8 কে কাটলে 4, তাহলে 10 ইন্টু 3 ইন্টু 4 ডিভাইডেড বাই 70 ইন্টু 19, 7, তাহলে 7 নং 63, 3 হাতে 6, 133, আর এটা হচ্ছে 12। ওকে, এটা হচ্ছে 12 বাই 133। আর লাস্টেরটা বলেছে প্রত্যেক প্রকার মুদ্রা একটি করে তোলা হবে। প্রত্যেক প্রকার মুদ্রা মানে
একটা 50 পয়সা, একটা 1 টাকার নোট একটা, 50 পয়সা একটা, আর 25 পয়সা একটা। তাহলে দেখো 10টা 1 টাকার নোট আছে, সেখান থেকে একটা তুলবো। 50 পয়সার নোট আছে 7টা, 7টা আধুলি আছে 7টা, আর 4টে সিকি আছে, তাহলে 7C1 into 4C1 divided by 21C3। সেম এটা এখানে হচ্ছে 70 into 19। ওকে, একবার চেক করে নি এটা 19টা ঠিক আছে কিনা। 7 10, ওকে ঠিকই আছে। তাহলে এটা 10 into 7 into 4, তা 70 কেটে গেল, তাহলে 4/90 এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 24 দাগেটা কি বলছে দেখো, উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত কোনো অধিবর্ষে 53টি সোমবার থাকার সম্ভাবনা কত? এটা এইচএস 2022 সালে এসেছিল। এবং অধিবর্ষ নয় এরকম কোনো বছরে 53টি সোমবার থাকার সম্ভাবনা নির্ণয় করো। এখানে দেখো দুটো অঙ্ক আছে, এটা একটা আর এটা একটা। একটা হচ্ছে অধিবর্ষ, আর একটা হচ্ছে অধিবর্ষ নয় নর্মাল ইয়ারে, এটা আমরা বার করছি। তাহলে এটা দেখো আমরা লিপ ইয়ারে বার করছি। লিপ ইয়ার মানে অধিবর্ষ, লিপ ইয়ার অধিবর্ষ, আর এখানে বলছি যে নর্মাল ইয়ার সাধারণ বছর। এবার দেখো তাহলে প্রত্যেক বছরে 52টা সপ্তাহ থাকে, 52টি সপ্তাহ, ঠিক আছে। তাহলে 52টা সপ্তাহে কতগুলো দিন থাকবে? 52 into 7 মানে 364। আচ্ছা, লিপ ইয়ারে কত দিন থাকে? 366 দিন, রাইট। তাহলে 52 সপ্তাহে প্রত্যেক সপ্তাহে একটা করে সোমবার থাকবে, তাহলে এখানে 52টা সোমবার হয়ে গেল, ঠিক আছে। এবার যে 53টা সোমবার হবে তার মধ্যে দেখো 366 দিন ছিল, তাহলে 366 থেকে 364 বাদ দিলাম, তাহলে 2 দিন এক্সট্রা থাকছে। এবার এই 2 দিন এক্সট্রা কিভাবে হতে পারে? ধরো সানডে মন্ডে হতে পারে, বা মন্ডে টিউসডে হতে পারে, বা টিউসডে ওয়েডনেসডে হতে পারে, বা ওয়েডনেসডে থার্সডে হতে পারে, বা থার্সডে ফ্রাইডে হতে পারে, বা ফ্রাইডে স্যাটারডে হতে পারে, বা স্যাটারডে সানডে হতে পারে। দেখো এই 7 ভাবে হতে পারে, 1 2 3 4 5 6 7, এই 7 রকম ভাবে দুটো দিন হতে পারে। এই যে 2 দিন এক্সট্রা আছে, এই দুটো দিন কিভাবে হতে পারে? সানডে মন্ডে, মন্ডে টিউসডে, টিউসডে ওয়েডনেসডে, ওয়েডনেসডে থার্সডে, থার্সডে ফ্রাইডে, ফ্রাইডে স্যাটারডে, স্যাটারডে সানডে। এদের মধ্যে দেখো যে কোনো দুটোর মধ্যে একটা সোমবার আসলে 53টা সোমবার হয়ে যাবে, কারণ অলরেডি আমাদের কাছে 52টা সোমবার রয়েছে। 52 সপ্তাহে 52টা সোমবার হয়ে গেছে, 53টা সোমবারের জন্য আর একটা এক্সট্রা সোমবার লাগবে। তো সেটা এই দুভাবে হতে পারে। দেখো যদি সানডে হয়, প্রথম দিন যে 2 দিন এক্সট্রা আছে, প্রথম দিনটা সানডে তারপর দিনটা মন্ডে হলো, তাহলে 53টা মন্ডে হয়ে গেল। বা প্রথম দিনটা মন্ডে তারপর দিনটা টিউসডে হলো, তাহলে 53টা মন্ডে হয়ে গেল। তাহলে এখানে কতগুলো কেস আছে? 7টা টোটাল কেস আছে 7টা। তার মধ্যে কতগুলো ফেভারেবল কেস আছে? সোমবার হওয়ার জন্য 2টো আছে, তাহলে এটার অ্যান্সার হবে 2/7। ওকে, এবার নর্মাল ইয়ারে দেখো কি হবে, এখানেও 52টি সপ্তাহ আছে, কিন্তু এখানে আসলে 365 দিন আছে। তাহলে সেই 365 দিন থেকে 364 দিন চলে গেল, তাহলে একদিন এক্সট্রা আছে। এই যে একদিন এক্সট্রা আছে, এই এক্সট্রা দিনটা কিরকম হতে পারে, মানে বছরটা কিরকম ভাবে শুরু হচ্ছে সেই অনুযায়ী এই একদিন এক্সট্রাটা আছে সেটা কিভাবে পড়বে সেটা হবে। তো আমরা তো জানি না কিভাবে শুরু হচ্ছে, তো আমরা টোটাল ফেভারেবল কেস কি হতে পারে একদিনের জন্য? সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, এই 7টা দিন হতে পারে।
যে একদিন এক্সট্রা আছে এই 7টা দিনের মধ্যে একটা দিন হতে পারে, কিন্তু এই একটা দিন 7 দিনের মধ্যে মন্ডে হলে একমাত্র আমাদের কাজ হাসিল হবে, যে 53টা সোমবার থাকবে। তাহলে টোটাল ফেভারেবল কেস হচ্ছে 1 আর টোটাল নমুনা বিন্দু হচ্ছে 7, তাহলে 1/7 এটাই হচ্ছে প্রবাবিলিটি। ওকে, আশা করি এটা বোঝা গেছে। তোমরা যদি এইটা একটু বুঝতে প্রবলেম হয় আবার ভিডিওটা রিভাইন্ড করে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট প্রবলেম 25টা কি বলছে দেখো, দুটি ঝোঁকশূন্য ছক্কা একসঙ্গে ছোড়া হলো, প্রাপ্ত স্কোর দুটি একসঙ্গে গুণ করা হয়, তাহলে গুণফলের মান একটা বলছে 12 আর 2 যুগ্ম সংখ্যা হওয়ার সম্ভাবনা গণনা করো। তাহলে দেখো একটি ঝোঁকশূন্য মুদ্রা যদি একসঙ্গে ছড়া হয় তাহলে প্রাপ্ত স্কোর গুলো একসঙ্গে গুণ করা হচ্ছে। তাহলে যদি ঝোঁকশূন্য ছক্কা একসাথে ছোড়া হয়, একটা ছক্কা ছুড়লে আমরা 6টা ফল পেতে পারি, 1 থেকে 6। তাহলে একটা ছক্কার জন্য 6টা ফল পাবো, দুটো ছক্কার জন্য 6 স্কোয়ার মানে 36টি ফল পাবো। তাহলে 36টা নমুনা বিন্দু আছে। এবার আমি তোমাদেরকে বলেছিলাম প্রথম দিকের ভিডিওগুলোতে যে এই নমুনা বিন্দুগুলো কি কি হবে, 1 1 1 2 এরকম করে চলবে, তারপরে 6 1 6 2, তারপরে চলবে 6 6। ঠিক আছে, এরকম 36টা নমুনা বিন্দু থাকবে। এবার বলছে দেখো গুণফলের মান 12 গুণফলের মান আমরা 12 কি ভাবে পেতে পারি, 12 × 1 ভাবে পেতে পারি। এবার যেহেতু এটা দুটো ছক্কা ছোড়া হচ্ছে তাহলে 1 × 12 এটাও একবার নিতে হতে পারে, বা 6 × 2 বা 2 × 6 বা 3 × 4 4 × 3, কারণ প্রথম ছক্কা এটা বোঝাচ্ছে আর এটা দ্বিতীয় ছক্কা বোঝাচ্ছে। কিন্তু 12 আর 1 তো হতে পারে না, কারণ পাশাতে তো 12 পড়তে পারে না, তাহলে এই দুটো নিতে হবে। তাহলে এখানে দেখো প্রথম ছক্কাতে 6 পড়লো, দ্বিতীয় ছক্কাতে 2, প্রথম ছক্কাতে 2 পড়লো, দ্বিতীয় ছক্কাতে 6, আর প্রথম ছক্কাতে 3, দ্বিতীয় ছক্কাতে 4, প্রথম ছক্কাতে 4, দ্বিতীয় ছক্কাতে 3। এই 4 রকম ভাবে হতে পারে 12 মানে গুণফলটা। তাহলে প্রথমটার অ্যান্সার কি হবে, টোটাল কতগুলো কেস আছে, 4টে ফেভারেবল কেস আছে, টোটাল কতগুলো নমুনা বিন্দু আছে 36টা, তাহলে 4/36 মানে হচ্ছে 1/9, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এবার 2এরটা কি বলছে দেখো, বলছে গুণফল যুগ্ম হওয়ার সম্ভাবনা। যুগ্ম মানে 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে দেখো দুটো যুগ্ম সংখ্যা হলে যুগ্ম গুণ যুগ্ম, এটা হলেও যুগ্ম হয়, আর যুগ্ম গুণ অযুগ্ম এটা হলেও যুগ্ম হয়, কিন্তু অযুগ্ম গুণ অযুগ্ম, অযুগ্ম গুণ অযুগ্ম এটা হচ্ছে অযুগ্ম হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা অযুগ্ম গুণ অযুগ্মটা বাদ দেবো 1 থেকে, 1 মাইনাস অযুগ্ম গুণ প্রবাবিলিটি অফ অযুগ্ম গুণ অযুগ্ম, সেটা সুবিধা হবে। ঠিক আছে, কারণ অযুগ্ম সংখ্যা এখানে কতগুলো আছে, এখানে এটা 2 এর লাইনটা, এটা 3 এর লাইন, এটা 4 এর লাইন, এটা 5 এর লাইন। তাহলে 2 এর সাথে যেগুলো সবগুলোই যুগ্ম হবে এটা যুগ্ম লাইন। এখানে দেখো 1 এর সাথে 2 গুণ করলে 2 হবে, এটা যুগ্ম হবে। 1 এর সাথে 3 গুণ করলে এটা অযুগ্ম হবে। 1 এর সাথে 4 গুণ করলেও হবে না, 1 এর সাথে 5 গুণ করলে হবে। তাহলে যে অযুগ্ম লাইনগুলো আছে সেখানে 3টে করে পাচ্ছি, কারণ 1 3 আর 5 এর সাথে মাল্টিপ্লাই হবে। তাহলে এখানে 3টে পাচ্ছি, এখানে 3টে, এখানে একটাও পাবো না, এখানে আবার 3টে, 3,1 3,3 আর 3,5, এখানে 3টে, আর 4 এর জায়গায় পাবো না, আবার 5 এর জায়গায় পাবো 3টে। তাহলে 3 3 3 3 3 9, তাহলে 2 এর অ্যান্সারটা হবে 9 এটা আমরা পেলাম অযুগ্ম হওয়ার সংখ্যা। তাহলে 1 মাইনাস টোটাল কতগুলো অযুগ্ম পাচ্ছি, 9টা/36, তাহলে 1 মাইনাস 1/4 মানে 3/4, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে যুগ্ম সংখ্যা যে দুটো নাম্বার পেলাম সেই দুটোকে মাল্টিপ্লাই করলে যুগ্ম সংখ্যা পাবো, এরকম সম্ভাবনা কত, 3/4, আর অযুগ্ম পাবো 1/4, এটাকে মাইনাস করেছি সেই যুগ্মটা বার করার জন্য, সেটা সুবিধা হয়েছে, নাহলে অতগুলো গুণ মানে গণনা করতে হতো আর কি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে এটা। নেক্সট প্রবলেম 26, এটা কি বলছে দেখো,
4টি 1 টাকার মুদ্রা ও 3টি 50 পয়সার মুদ্রা যথেচ্ছভাবে এক লাইনে রাখা হয়। প্রমাণ করো যে প্রান্তীয় মুদ্রা দুটি 50 পয়সা হওয়ার সম্ভাবনা হয় 1-এর সাথে। বলছে 4টি 1 টাকার মুদ্রা ও 3টি 50 পয়সার মুদ্রা যথেচ্ছভাবে একটি লাইনে রাখা হয়। মানে এখানে দেখো 4টে 1 টাকার মুদ্রা আছে, এই 1 টাকা 1 টাকা 1 টাকা, আর 3টি 50 পয়সার মুদ্রা আছে, এটা 50 পয়সা, এটা 50 পয়সা, এটা 50 পয়সা। এবার বলছে এক লাইনে রাখা হচ্ছে, এই যে এইটা কিন্তু লাইন, এই লাইনের মধ্যে 7টা ধরো ঘর আছে বা খোপ আছে, এখানে 7টা খোপ আছে, 7টা খোপ আছে, এই 7টা খোপে আমি এই 7টা পয়সা রাখবো। তাহলে আমরা যে কোনো ভাবে তো পারমুটেশন করতে পারি, ঠিক আছে? তাহলে 7 ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার দেখো 4টে 1 টাকার কয়েন আছে এবং 3টে এটা 5 টাকার কয়েন আছে, তাহলে 7p4 মানে 7p3 বা 7p4 নিলেও হবে। 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, 7p3টা ভালোভাবে বোঝা যাচ্ছে না, মানে 4টে 1 টাকার কয়েন আছে, সেম 1 টাকার কয়েন, আর 3টে 1 টাকার কয়েন, মানে 3টে 50 পয়সার কয়েন এটা আছে। ওকে, তাহলে ওই জন্য 4 দিয়ে ভাগ করলাম আর 3 দিয়ে ভাগ করলাম, যেহেতু একই আছে, ঠিক আছে? 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো এখানে বলছে প্রমাণ করো যে প্রান্তীয় মুদ্রা দুটি 50 পয়সা হওয়ার সম্ভাবনা হচ্ছে 1-এর সাথে। প্রান্তীয় মুদ্রা দুটি মানে এই এক প্রান্ত, এই এক প্রান্ত, এখানে আমরা দুটো 50 পয়সা রাখলাম, এখানে একটা 50 পয়সা রাখলাম, এখানে একটা 50 পয়সা রাখলাম, আর একটা 50 পয়সা আমাদের কাছে রয়েছে, ধরো এটা একটা 50 পয়সা, এটা 2 নম্বর 50 পয়সা, আর একটা 50 পয়সা রয়েছে, সেটা এখানে রয়েছে, আর বাদ বাকি 1 টাকার কয়েনগুলো রয়েছে, 1 টাকার কয়েনগুলো এখানে রয়েছে, ঠিক আছে? এবার এইটা যদি এই 50 পয়সাগুলো তো দেখতে একরকম, সেম, তাহলে এই 50 পয়সা এখানে আসলো, এই 50 পয়সা এখানে আসলো, একই ব্যাপার। বা এই 50 পয়সা যদি মাঝখানে যেটা 50 পয়সাটা প্রথমে রেখেছিলাম, সেই 50 পয়সাটাও যদি এখানে থাকে বা এখানে থাকে, কোনো প্রভাব পড়বে না, রাইট? তাহলে এই যে ধরো এখানে এই যে মানে 50 পয়সাটা আছে, এই 50 পয়সাটা আর এই 50 পয়সাটা ফিক্সড, এবং এই 50 পয়সাটা রাখলেও কোনো প্রবলেম নেই। তাহলে এই 4টে, এই সরি 4টে বলছি, এই 5টা আছে, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, এইগুলো এই উপায়ে অ্যারেঞ্জ করা যাবে, পারমুট করা যাবে। তাহলে টোটাল হচ্ছে এইটা, আর ফেভারেবল কেস হচ্ছে এটা। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, আর এটা ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল আর 3 ইন্টু 2 আর 7 ইন্টু 6, 5 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, ঠিক আছে? তাহলে 3 ইন্টু 6 মানে 3 ইন্টু 2 মানে 6, আর 6 কেটে গেল, তাহলে 1/7। ওকে, তাহলে এটা প্রমাণিত হয়েছে, এটা 1/7 ছিল, তাহলে এটা প্রমাণিত। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, 27 দাগাটা কি বলছে দেখো, একটি বাক্সে 40টি খাম আছে, যার মধ্যে 25টি সাধারণ বিমানবাহিত ডাকের জন্য নয় এবং 16টি স্ট্যাম্পবিহীন। স্ট্যাম্পবিহীন সাধারণ খামের সংখ্যা 10, তাহলে বাক্স থেকে নেওয়া একটি খাম স্ট্যাম্পযুক্ত বিমানবাহী হওয়ার সম্ভাবনা কত? তাহলে দেখো এখানে টোটাল 40টি খাম আছে, 40টি খাম, মোট 40টি খাম আছে, এর মধ্যে 25টা সাধারণ, তাহলে যদি সাধারণ যদি 25টা হয়, মানে বিমানবাহিত ডাকের জন্য নয়, তাহলে বিমানবাহিত ডাকের জন্য কতগুলো আছে? বিমানবাহিত ডাকের জন্য কতগুলো খাম আছে? 40টা থেকে 25টা বাদ যাবে, মানে 40 মাইনাস 25, তার মানে এখানে হলো 15টি। এবার বলছে এই 40টি খামের মধ্যে 16টি স্ট্যাম্পবিহীন, তাহলে স্ট্যাম্পবিহীন কতগুলো আছে?
বিহীন হচ্ছে 16টি। তাহলে স্ট্যাম্প যুক্ত কতগুলি আছে 40টির মধ্যে? স্ট্যাম্প যুক্ত হচ্ছে 40 মাইনাস 16 মানে 24টি। তাহলে 24টি স্ট্যাম্প যুক্ত আর 16টি হচ্ছে স্ট্যাম্প বিহীন। এবার বলছে স্ট্যাম্প বিহীন সাধারণ খামের সংখ্যা 10। এবার স্ট্যাম্প বিহীন সাধারণ যদি 10টা থাকে, সাধারণ খাম 10টা আছে, তাহলে টোটাল স্ট্যাম্প বিহীন কতগুলো আছে? 16টা আছে। তাহলে স্ট্যাম্প বিহীন ডাক মানে বিমানবাহিত ডাক, বিমান ডাকের জন্য কতগুলো খাম আছে? টোটাল যদি 16টা থাকে তার মধ্যে 10টা যদি সাধারণ হয়ে যায় তাহলে 16 মাইনাস 10 মানে 6টা, 6টি। ওকে, এবার স্ট্যাম্প যুক্ত যদি টোটাল 24টি থাকে, তাহলে সাধারণ স্ট্যাম্প বিহীন সাধারণ খাম যদি 10টা থাকে, তাহলে স্ট্যাম্প যুক্ত কতগুলো আছে? স্ট্যাম্প যুক্ত কতগুলো সাধারণ আছে? স্ট্যাম্প যুক্ত সাধারণ হচ্ছে, স্ট্যাম্প যুক্ত টোটাল 24টা আছে, আর স্ট্যাম্প বিহীন সাধারণ খাম যদি 10টা হয় তাহলে স্ট্যাম্প যুক্ত সাধারণ খাম হচ্ছে 25 মাইনাস 10, এটা হচ্ছে 15টা। ওকে, এবার স্ট্যাম্প যুক্ত বিমানবাহিত ডাকের জন্য কতগুলো আছে? বিমান ডাক, দেখো 24টা স্ট্যাম্প যুক্তর মধ্যে 15টা যদি সাধারণ হয়ে যায় তাহলে 24 মাইনাস 15 মানে 9টা, 9টি বিমান ডাকের জন্য স্ট্যাম্প যুক্ত আছে। তাহলে এগুলোকে দেখো অ্যাড করে দেখো, 10 যোগ 6 16, 16 আর 5 31 আর 9 40। তাহলে এই চারটে মিলিয়ে টোটাল চারটে স্ট্যাম্প বিহীন সাধারণ খাম, স্ট্যাম্প বিহীন বিমান ডাকের জন্য খাম, স্ট্যাম্প যুক্ত সাধারণ খাম আর স্ট্যাম্প যুক্ত বিমান ডাকের জন্য খাম। টোটাল দেখো 40টা হচ্ছে এখানে অ্যাড করে, টোটাল কারণ 40টা খাম দিয়ে দিয়েছে। এবার কি বলছে দেখো, বাক্স থেকে নেওয়া একটি খাম স্ট্যাম্প যুক্ত বিমানবাহী হওয়ার সম্ভাবনা কত? স্ট্যাম্প যুক্ত বিমানবাহী, এখানে দেখো নিচের এইটা স্ট্যাম্প যুক্ত বিমান ডাকের জন্য টোটাল কটা আছে? 9টা আছে। তাহলে 9টা খাম আছে টোটাল স্ট্যাম্প যুক্ত বিমানবাহী, আর টোটাল 40টা খাম আছে, তাহলে এর প্রবাবিলিটি কত হবে? 9/40। ওকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 9/40। আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 28-এর দাগাটা কি বলছে দেখো, 40 জন পুরুষ ও 30 জন স্ত্রীলোকের একটি দলে শতকরা 15 জন পুরুষ ও শতকরা 40 জন স্ত্রীলোক বেকার। দল থেকে যথেচ্ছ প্রক্রিয়ায় নির্বাচিত একজনের পুরুষ বা মহিলা বেকার না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আচ্ছা, 80 জন পুরুষ আছে, 80 জন পুরুষ আর 30 জন মহিলা, তাহলে শতকরা 15 জন পুরুষ আর শতকরা 40 জন স্ত্রীলোক বেকার। তাহলে এই যে টোটাল 110 জন লোক আছে, 110 জন লোক আছে পুরুষ মহিলা মিলিয়ে, এদের মধ্যে কতজন বেকার আছে? 80 জনের মধ্যে 15 জন বেকার, তাহলে 15/100 কতজন হচ্ছে টোটাল? শূন্য কেটে দিলাম, 5 3 15, 5 2 10, 2 দিয়ে 4 কে 8 কে কাটলাম, তাহলে 12 জন বেকার। তাহলে কাজ করে কতজন? কাজ করে অর্থাৎ বেকার নয়, বেকার নয় কতজন? 80 মাইনাস 12 মানে 68 জন। ঠিক আছে, এবার 30 জন মহিলাদের মধ্যে শতকরা 40 জন বেকার, তার মানে 30 ইন্টু 40/100, এদেরও 12 জন বেকার, 12 জন বেকার। তাহলে বেকার নয় কতজন? বেকার নয় হচ্ছে 30 মাইনাস 12 মানে 18 জন, 18 জন বেকার নয়। তাহলে টোটাল পুরুষ কতজন বেকার নয়? 68 জন, আর মহিলা কতজন বেকার নয়? 18 জন। এবার বলেছে দেখো, দল থেকে যথেচ্ছ প্রক্রিয়ায় নির্বাচিত একজনের, পুরুষ বা মহিলা যে কোনো হলেও চলবে, বেকার না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। বেকার না হওয়ার মোট কতজন বেকার নয় আছে? মোট বেকার নয় এমন পুরুষ বা মহিলার সংখ্যা,
টোটাল কতজন আছে বেকার নয়, এখানে 18 জন, এখানে 68 জন, তাহলে 68 যোগ 18, এটা কত হচ্ছে 8 8 16, 6 হাতে 1, 6 একে 7, 1 8, 86 জন। ঠিক আছে, তাহলে টোটাল কতজন লোক ছিল? 110 জন লোক। তাহলে এর প্রবাবিলিটি কত হবে? প্রবাবিলিটি ইকুয়াল টু 68 ডিভাইডেড বাই 110। 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে 3 4, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে 55। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 34/55। আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 29, এটা কি বলছে দেখো, 5 জন বাণিজ্য এবং 4 জন বিজ্ঞান শাখার ছাত্রকে যথেচ্ছভাবে একটি সারিতে বসানো হলো। একজন বাণিজ্য শাখার ছাত্রের পর একজন বিজ্ঞান শাখার ছাত্র, এই ক্রমে ছাত্রদের বসার সম্ভাবনা নির্ণয় করে। তাহলে দেখো, কমার্স, বাণিজ্য মানে কমার্স আছে এখানে, আর 4 জন হচ্ছে সায়েন্স। ঠিক আছে, এবার কমার্স কতজন আছে? 5 জন। তাহলে 5 জন কমার্স যদি আমি বসিয়ে দেই, দেখো এখানে কমার্স বসালাম, কমার্স বসালাম, কমার্স বসালাম, কমার্স বসালাম, কমার্স বসালাম। 5 জন কমার্সের পরে একজন বাণিজ্য শাখার পরে একজন বিজ্ঞান শাখা। দেখো এখানে বাণিজ্য শাখার পরে বিজ্ঞান শাখা, বাণিজ্য শাখার পরে বিজ্ঞান, বাণিজ্য শাখার পরে বিজ্ঞান, বাণিজ্য শাখার পরে বিজ্ঞান, বাণিজ্য শাখার পরে বিজ্ঞান। তাহলে এখানে টোটাল কতজন, কতগুলো বসার জায়গা হলো? 1টা 2টো 3টে 4টে 5টা, টোটাল 5টা বসার জায়গা হয়ে গেল। এই 5টা বসার জায়গায় আমরা 4 জন সায়েন্সকে যে কোনো ভাবে বসাতে পারি। এখানে মানে এখানে 4 বসাতে, এখানে একজন সায়েন্স বসাতে পারি, এখানে একজন ধরো সায়েন্স বসালাম, এখানে একজন সায়েন্স বসালাম, এখানে একজন সায়েন্স বসালাম, এখানে একজন সায়েন্স বসালাম, এটা ফাঁকা থাকলো। ঠিক আছে, এবার এই সায়েন্সের স্টুডেন্ট গুলো, ধরো সায়েন্সের 1, সায়েন্সের 2, এটা সায়েন্সের 3, এটা সায়েন্সের 4, এটা কমার্সের 1, কমার্সের 2, কমার্সের 3, কমার্সের 4, কমার্সের 5। এবার এই 4 জনকে আমরা নিজেদের মধ্যে শাফেল করাতে পারি 4 ফ্যাক্টোরিয়াল ওয়েজে। তাহলে এটা একটা ওয়ে নাম্বার 1, দিস ইজ ওয়ে নাম্বার 1। এবার ওয়ে নাম্বার 2 তে দেখো, এই 4 জনকেই নিয়েছি। C1 এখানে ধরো S1 হলো, C2 এখানে ধরো C3, তারপরে এখানে আমরা এই 2 নম্বর প্লেসটাকে ফাঁকা দিচ্ছি, 2 নম্বর প্লেসটা ফাঁকা থাকলো, এখানে S2, এখানে C4, এখানে S3, এখানে C5, এখানে S4। ঠিক আছে, 5 নম্বর স্থানটা ভর্তি হলো, কিন্তু 2 নম্বর স্থানটা ফাঁকা থাকলো। তাহলে দেখো এখানে 5টার মধ্যে 4টে আমরা স্থান কত রকম ভাবে সিলেক্ট করতে পারি? 5C4, মানে 5টা উপায়, 5টি উপায়। এই 5টা উপায়ে এই 5টার মধ্যে 4টে স্থান আমরা সিলেক্ট করতে পারি। মানে ধরো প্রথমে আমরা 5 নম্বরটাকে বাদ দিলাম, তারপরের বারে 2 নম্বরটাকে বাদ দিলাম, তারপরে বারে ধরো 1 নম্বরটাকে বাদ দিলাম, তারপরে 3 নম্বরটাকে বাদ দিলাম, তারপরে বারে 4 নম্বরটাকে বাদ দিলাম। মানে প্রত্যেকবারে একটা একটা করে বাদ যাবে, গিয়ে 1 2 3 4 5 প্রত্যেকটাই একবার করে বাদ গিয়ে টোটাল 5টা উপায়ে এই 5টা স্থানের মধ্যে 4টে স্থান সিলেক্ট করা যাবে। তার মানে এই 4টে স্থান যখনই সিলেক্ট হয়ে গেল, এই 4 জনকে বসিয়ে দিলাম, S1 S2 S3 S4, এই 4 জনকে আমি বসিয়ে দিলাম। এবার এই 4 জনের মধ্যে আমি ফ্যাক্টোরিয়াল করতে পারবো। তাহলে 5C4 ইন্টু আমরা এখানে 4 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো এটা হচ্ছে শুধু C1 C2 C3 C4 C5 এই মানে এই কম্বিনেশনে, যে প্রথমে C1 থাকবে, তারপর C2 থাকবে, তারপর C3 থাকবে, তারপর C4 থাকবে, তারপরে C5 থাকবে। এবার এইগুলোর মধ্যে ধরো এখানে আমরা তারপরে বারে লিখলাম C2 C1, মাঝখানে S1 আছে, এখানে ফাঁকা C3, এখানে S2 আছে, এখানে C4 আছে, এখানে S3 আছে, এখানে C5 আছে, এখানে S4 আছে। এটাও তো একটা কম্বিনেশন। একটা কমার্স স্টুডেন্টের পর একটা সায়েন্স স্টুডেন্ট থাকছে, একটা কমার্স স্টুডেন্টের পর একটা সায়েন্স স্টুডেন্ট থাকছে। তাহলে আমরা এই C1 C2 গুলোকে এই নিজেদের মধ্যে আরো শাফেল করাতে পারি। তাহলে এখানে 5C4
ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, কারণ C1 C2 C3 C4 C5 পাঁচজন আছে। তাহলে টোটাল আমাদের কতগুলো আসছে 5C4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। 5C4 মানে 5, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, এটা আমরা রেখে দিচ্ছি। এবার টোটাল আমরা এগুলোকে কত রকম ভাবে সাফেল করতে পারতাম, পারমুট করতে পারতাম। টোটাল কতজন আছে 5 প্লাস 4, টোটাল 9 জন আছে। 9 জনকে আমি কোন রকম শর্ত ছাড়া আমি কিরকম ভাবে বসাতে পারতাম 9 ফ্যাক্টোরিয়াল ওয়েজে। মোট বসানোর উপায় কোনো শর্ত ছাড়াই, এটা হচ্ছে কোনো শর্ত ছাড়া, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ফেভারেবল কেস, তাহলে প্রবাবিলিটি কত হবে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 9 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ইন্টু 4 3 2 1 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, আর 9 কে আমি 5 ফ্যাক্টোরিয়ালে ভেঙে নিচ্ছি, 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 4 2 যা 8, 3 3 যা 9, তাহলে এটা হচ্ছে উপরে একমাত্র 5 থাকছে আর নিচে 3 ইন্টু 7 ইন্টু 6, তাহলে 21 ইন্টু 6 মানে কত 126, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। এখানে আমরা কিভাবে এই বসানোর টাইপ গুলোকে আমরা বার করলাম এটা একটু আরেকবার তোমরা রিভাইন্ড করে দেখে নাও, তাহলে বুঝতে পারো। যদি তবুও না বুঝতে পারো তাহলে আমাকে বলবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, নেক্সট প্রবলেম 30টা কি বলছে দেখো, উদ্দেশ্যহীনভাবে 10টি বল 3টি বাক্সে রাখা হয়, প্রথম বাক্সে 3টি বল থাকার সম্ভাবনা নির্ণয় করো। দেখো বলছে উদ্দেশ্যহীনভাবে 10টি বল 3টি বাক্সে রাখা হয়। আচ্ছা, এখানে প্রথমে 10টা বল আছে, এবার বলছে 3টে বাক্সে রাখা হবে, ঠিক আছে। তাহলে টোটাল মোট কতগুলো বল আছে, মোট 10টি বল আছে। এবার বলছে প্রথম বাক্সে 3টি বল থাকার সম্ভাবনা, তাহলে এটা প্রথম বাক্স, এটা দ্বিতীয় বাক্স, এটা তৃতীয় বাক্স। তাহলে প্রথম বাক্সে 3টে বল থাকবে, 3টেই বল থাকবে, ঠিক 3টে বলই থাকবে। তাহলে এই 10টা বল থেকে আমরা 3টে বল কত রকম ভাবে আমরা চয়ন করতে পারি, যেটা হচ্ছে 10C3 উপায়ে, 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, 10 ইন্টু 9 ইন্টু 8, 7 ফ্যাক্টোরিয়াল দুটো কেটে গেল, 3 ইন্টু 2, 3 দিয়ে 9 কে কাটলে 3, 2 দিয়ে 8 কে কাটলে 4, তাহলে 120। তাহলে 10টা বল থেকে 3টে বল আমরা 120 উপায়ে আমরা সিলেক্ট করতে পারি। এবার যখনই 3টে বল 10টা বল থেকে 3টে বল সিলেক্ট হয়ে গেল, ওগুলোকে নিয়ে আমরা প্রথম বক্সে ফেলে দিলাম। এবার দেখো যে বাকি দুটো বক্স আছে, এই 2 নম্বর বক্স আর 3 নম্বর বক্স, তাহলে প্রথম বক্সে 10টা থেকে 3টে বল চলে গেল, তাহলে 10 মাইনাস 3 7টি বল আছে। এবার এই 7টা বল দুটো বক্সে কত রকম ভাবে যেতে পারে, মানে এই 7টা বলের মধ্যে একটা বল, ধরো প্রথম 7টা বলের যে কটা 7টা বল পড়ে রয়েছে তার মধ্যে প্রথম বলটা নিলাম, সেটা 2 নম্বর বাক্সে যেতে পারে বা 3 নম্বর বাক্সে যেতে পারে। তাহলে তার কাছে কটা চয়েস আছে, দুটো চয়েস আছে। তাহলে প্রথম বলের জন্য দুটো চয়েস, আবার দ্বিতীয় বল প্রথম বাক্সে দ্বিতীয় বাক্সে যেতে পারে বা তৃতীয় বাক্সে যেতে পারে, তার জন্য দুটো চয়েস আছে, তাহলে 2। এরকম 7টা বলের জন্য দুটো দুটো করে চয়েস থাকবে, তাহলে 7টা 2 মাল্টিপ্লাই হবে, 3 দিয়ে 5 6 আর 7, তাহলে 2 টু দি পাওয়ার 7। তাহলে টোটাল কতগুলো ওয়েজে আমরা প্রথম বাক্সে 3টে বল রাখতে পারবো, সেটা হচ্ছে 10C3 ইন্টু 2 টু দি পাওয়ার 7, মানে হচ্ছে 120 ইন্টু 2 টু দি পাওয়ার 7, মানে 120 ইন্টু 2 টু দি পাওয়ার 7 মানে 32 64 128, 128, এতগুলো উপায়। এবার দেখো টোটাল কতগুলো টোটাল কেস হবে যদি কোনো শর্ত না দেওয়া থাকে। তাহলে 10টা বল আছে, প্রত্যেকটা বলের জন্য 3টে বাক্স আছে, 1 2 3, 3টে টোটাল বাক্স আছে।
তাহলে প্রত্যেকটা বল 3টে বাক্সের মধ্যে যে কোনো একটা বাক্সে যেতে পারে। তাহলে প্রথম বলের জন্য 3টে চয়েস, 3টে বাক্সের মধ্যে একটা, দ্বিতীয় বলের জন্য আবার 3টে চয়েস, তৃতীয় বলের জন্য আবার 3টে চয়েস, এরকম করে টোটাল 10টা 3 মাল্টিপ্লাই হবে, মানে 3 টু দি পাওয়ার 10। আশা করি এটা বোঝা গেছে যে কিভাবে 3 টু দি পাওয়ার 10 হলো। প্রত্যেকটা বলের জন্য 3টে করে চয়েস। তাহলে এখানে টোটাল প্রবাবিলিটি কত হবে? এখানে হচ্ছে 120 ইন্টু 128 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 10। তাহলে 3 টু দি পাওয়ার 10, এখানে 3 দিয়ে একটাকে কাটলে 40 ইন্টু 128 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 9। একটা 3 দিয়ে কেটে দিলাম, আর 8 আর 2 10 একে 11, ঠিক আছে, আর 3 দিয়ে কাটবে না। তাহলে এটাই হচ্ছে প্রবাবিলিটি। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 31 কি বলছে দেখো, 1 থেকে n সংখ্যাগুলি উদ্দেশ্যহীনভাবে এক সারিতে সাজানো হয়। 1 এবং 2 সংখ্যা দুটি পাশাপাশি আসার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 এরকম n পর্যন্ত আছে, n হতে পারে যে কোনো নাম্বার। তাহলে বলছে 1 ও 2 পাশাপাশি আসবে। আমরা প্রথমে 1 ও 2 কে পাশাপাশি রেখে দিলাম, ঠিক আছে, যেটা বলেছে পাশাপাশি রেখে দিলাম। তারপরে আমরা যে বাকি n-2 খানা সংখ্যা আছে, এখানে n-2 খানা সংখ্যা আছে, কারণ 1 আর 2 চলে গেছে। এখানে n-2 খানা সংখ্যা আছে। সংখ্যা আছে, ঠিক আছে। এবার এই n-2 খানা সংখ্যা এগুলো আমরা যে কোনো ভাবে সাজাতে পারি, তাহলে এখানে আমরা ধরো এখানে আমরা 4 5 6 এরকম করে করে n-2 সংখ্যক বসালাম। তাহলে এই দুটোকে এক জায়গায় নিলাম, তাহলে এই দুটো মিলে কটা হলো? একটা সংখ্যা হলো, ঠিক আছে। তাহলে টোটাল n-2 আর যোগ 1, তার মানে n-1 খানা সংখ্যা হলো। এবারে আমরা যে মানে n খানা n-1 খানা প্লেস আছে, এর এখানে n-1 খানা প্লেস আছে। এই n-1 খানা প্লেসে আমরা যে কোনো জায়গায় এই n-1 খানা সংখ্যা বসাতে পারি, ঠিক আছে। তাহলে তার মানে কি, এই 1 2 এখানে 3 বসাতে পারি, এখানে 1 তারপরে 2, মানে 1 এর সাথে 2 আমরা জোড় করে নিয়েছি, ঠিক আছে। না, মানে এখানে 1 আর 2 আলাদা বসবে না, 1 আর 2 একসাথে বসবে। 1 আর 2 এখানে 4 হলো, বা এরপরে এখানে 1 2 হলো, এখানে 3 4, এখানে 1 2, মানে n খানা সংখ্যাই বসছে, কিন্তু 1 আর 2 কে একসাথে জোড় করে একটা সংখ্যা করে নিয়েছি। এবার দেখো এই যে দুটো হলো সংখ্যা সাজানো হলো, এটাকে আমরা এরকম লিখতে পারতাম 3 2 1 2 1 1 2 কে ঘুরিয়ে 2 1 ও লিখতে পারতাম, আবার এটাকে 3 4 2 1 লিখতে পারতাম। তাহলে প্রত্যেকটা n-1 সংখ্যক যে সংখ্যা আছে এগুলোকে কিভাবে সাজাতে পারবো? আমরা n-1 ফ্যাক্টোরিয়াল উপায়ে আমরা একটা সারিতে সাজাতে পারবো। এর সাথে আমরা 1 আর 2 কে দুজনের স্থান পরিবর্তন করতে পারি, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল বা 2 উপায়ে আমরা সাজাতে পারবো, ঠিক আছে। এবং n খানা সংখ্যা ছিল টোটাল, এই n খানা টোটাল সংখ্যাকে আমরা কোনো রকম শর্ত ছাড়া কত রকম উপায়ে সাজাতে পারবো? n ফ্যাক্টোরিয়াল ওয়েজে, ঠিক আছে। তাহলে টোটাল প্রবাবিলিটি কত হবে? ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। এটা আমাদের ফেভারেবল কেসেস, আর এটা হচ্ছে টোটাল কেসেস, ঠিক আছে। তাহলে n-1 ফ্যাক্টোরিয়াল কে 2 দিয়ে n-1 আর n ফ্যাক্টোরিয়াল কে কাটলে উপরে 2 ফ্যাক্টোরিয়াল থাকলো, মানে 2 ডিভাইডেড বাই নিচে n থাকলো। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম 32 কি বলছে দেখো, probability of a equal to 1/3, probability of b equal to 1/2, probability of a intersection b হচ্ছে 1/4 হলে b কমপ্লিমেন্ট, এই প্রবাবিলিটি গুলো নির্ণয় করতে হবে। আচ্ছা, তারপরে
বলছে এক্ষেত্রে এ ও বি ঘটনা দুটি পরস্পর বিচ্ছিন্ন কিনা, সমভাবে সম্ভাব্য কিনা এবং সম্পূর্ণ কিনা বল। আচ্ছা, তাহলে প্রবাবিলিটি অফ এ যদি 1/3 হয় আর প্রবাবিলিটি অফ বি যদি 1/2 হয়, তাহলে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট কত হবে? 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, তাহলে 1 মাইনাস হাফ, তার মানে হাফ হচ্ছে। আর এখানে দেখো প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ বি হচ্ছে আলাদা, একটা 1/3 একটা 1/2, তাহলে এটা এ ও বি সমভাবে সম্ভাব্য নয়, তাহলে এটা হবে না। তাহলে সমভাবে সম্ভাব্য ঘটনা নয় এ ও বি। ঠিক আছে, এবার বলছে পরস্পর বিচ্ছিন্ন কিনা। এ ইন্টারসেকশন বি এটা নট ইকুয়াল টু 5, তার কারণ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা দেওয়া আছে 1/4, এটা 1/4 দেওয়া আছে, তাহলে এ ও বি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা নয়, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা নয়। এবার সম্পূর্ণ কিনা বলতে গেলে এ ইউনিয়ন বি এর প্রবাবিলিটিটা 1 হতে হবে। এটা আমরা চেক করব, করে বলবো যে এটা সম্পূর্ণ কিনা। তাহলে এখানে দেখো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বার করতে বলেছে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা কি হবে? এখানে দেখো এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, দুজনের মধ্যে ইন্টারসেকশন আছে, এটা বি এটা এ, তাহলে এ বি কমপ্লিমেন্ট কোনটা? এই বি বাদ দিয়ে পুরোটা, এর সাথে এ কে ইন্টারসেকশন করলে কোনটা আসছে? এইটুকুনিটা আসছে, এবং অবশ্যই যেটা এ ইন্টারসেকশন বি, এই যে এ ইন্টারসেকশন বি পার্টটা আছে এটা বাদ যাবে। তাহলে কি প্রবাবিলিটি অফ বি থেকে প্রবাবিলিটি অফ এ থেকে এ ইন্টারসেকশন বিটা বাদ চলে যাচ্ছে, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা ছবিতে বুঝিয়ে দিলাম আমি, এ ইন্টারসেকশন বিটা এ থেকে বাদ চলে যাচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টে, তাহলে প্রবাবিলিটি অফ এ হচ্ছে 1/3 আর এটা হচ্ছে 1/4 এ ইন্টারসেকশন বিটা, তাহলে 12 4 মাইনাস 3 মানে 1/12, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হচ্ছে 1/12। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বার করতে বলেছে, এ ইউনিয়ন বি, তাহলে এটা হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে 1/3 প্লাস 1/2 মাইনাস 1/4, এদের সবার লসাগু হচ্ছে 12, এটা 4 প্লাস 12, 4 প্লাস 6 মাইনাস 3, 10 মাইনাস 3 মানে 7/12। তাহলে দেখো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা 1 হচ্ছে না, তাহলে এ আর বি এটা এই দুটো ঘটনা হচ্ছে সম্পূর্ণ নয়, তাহলে এখানে তিনেরটা হচ্ছে এ ও বি সম্পূর্ণ ঘটনা নয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি 7/12 হচ্ছে, 1 হচ্ছে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আরো কিছু বার করতে বলেছে, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে দেখো প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বার করতে বলেছে, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটাকে আমরা ডি মর্গানস ল এর সাহায্যে লিখতে পারি এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। তার কারণ কি? যখন মাঝখানে ইন্টারসেকশন আছে তাহলে পুরোটার সাথে কমপ্লিমেন্ট দিলে ইন্টারসেকশনটা ইউনিয়নে চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, তার মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হবে। এক্ষুনি আমরা এ ইউনিয়ন বি বার করেছিলাম কত? দেখো 7/12, তাহলে এটাকে 1 মাইনাস 7/12 করবো, তাহলে 5/12 হবে। আর লাস্টে আরেকটা বার করতে দিয়েছিল এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটাকে আমরা বার করব প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। দেখো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এখানে বার করা আছে, এই যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হচ্ছে 1/12,
আর বি কমপ্লিমেন্ট হচ্ছে 1/2। তাহলে প্রবাবিলিটি অফ এ হচ্ছে 1/3, এটা 1/2 মাইনাস এটা 1/12। তাহলে এটার লসাগু হচ্ছে 12, এটা হচ্ছে 4 প্লাস 6 মাইনাস 1, 9/12 মানে 3/4। ওকে, তাহলে সবগুলো বেরিয়ে গেল, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটা বেরিয়ে গেছে, এটা বেরিয়ে গেছে, এটাও বেরিয়ে গেছে, এটাও বেরিয়ে গেছে, এটাও বেরিয়ে গেছে। এবং অলরেডি আমরা এই তিনটে ঘটনাকে নিয়ে কমেন্ট করে দিয়েছি এখানে। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 33, এটা কি বলে দেখো, প্রদত্ত পি অফ ই ইকুয়াল টু 1/3, পি অফ এফ ইকুয়াল টু 1/4 এবং পি অফ ই ইন্টারসেকশন এফ ইকুয়াল টু 1/6। তাহলে পি অফ ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ এর মান নির্ণয় করো। তাহলে দেখো, পি প্রবাবিলিটি অফ ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ, এটা বার করতে যাব। প্রবাবিলিটি অফ ই কমপ্লিমেন্ট হবে প্লাস প্রবাবিলিটি অফ এফ হবে মাইনাস প্রবাবিলিটি অফ ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ। সিমিলারলি ই কমপ্লিমেন্ট আর এফ এর ইন্টারসেকশন কিভাবে বার করবো, এটা যদি ই হয়, এটা যদি এফ হয়, এটা ই এটা এফ, তাহলে ই কমপ্লিমেন্ট মানে ই বাদে পুরোটা, তাহলে এফ এর সাথে ইন্টারসেকশন করলে এইটুকুনি পার্টটা হবে, যেটা হচ্ছে এফ মাইনাস ই ইন্টারসেকশন এফ। ঠিক আছে, এবার দেখো ই কমপ্লিমেন্ট মানে কি 1 মাইনাস প্রবাবিলিটি অফ ই, এটা হয়ে গেল। প্রবাবিলিটি অফ এফ দেওয়া আছে, আর এইটা হবে প্রবাবিলিটি অফ ই মাইনাস প্রবাবিলিটি অফ এফ মাইনাস প্রবাবিলিটি অফ এফ মাইনাস প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ। ঠিক আছে, তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ ই কত, প্রবাবিলিটি অফ ই হচ্ছে 1/3 প্লাস প্রবাবিলিটি অফ এফ হচ্ছে 1/4 মাইনাস প্রবাবিলিটি অফ এফ কত 1/4 আর মাইনাস ই ইন্টারসেকশন এফ হচ্ছে 1/6। তাহলে এটা 1 মাইনাস 1/3 প্লাস 1/4 মাইনাস 1/4 প্লাস 1/6। তাহলে এটা হচ্ছে 2/3 প্লাস 1/6, 6 এলসিএম 4 প্লাস 1, তাহলে 5/6। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 34, এটা কি বলছে দেখো, একজন ঠিকাদারের প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা 2/3 এবং বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা 5/9। যদি কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা 4/5 হয়, তবে তার পক্ষে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা কত? এখানে দেখো বলছে যে প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা হচ্ছে এটা হচ্ছে 2/3, আর প্রবাবিলিটি অফ বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা ইলেকট্রিক, এটা হচ্ছে এখানে ঠিকা না পাওয়ার দেওয়া আছে, তাহলে প্রবাবিলিটি অফ ইলেকট্রিসিটি কমপ্লিমেন্ট দেওয়া আছে, এটা হচ্ছে 5/9। তাহলে এখান থেকে আমরা প্রবাবিলিটি অফ বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা পেয়ে যাব 1 মাইনাস, এই কমপ্লিমেন্টটাকে মাইনাস করতে হবে, তাহলে 1 মাইনাস 5/9 মানে 4/9। ঠিক আছে, তাহলে এবার বলছে যদি কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা 4/5 হয়। কমপক্ষে একটি মানে কি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন এ না, এটাকে আমরা ইলেকট্রিক ইউনিয়ন প্লাম্বিং ধরছি, প্লাম্বিং ইউনিয়ন ইলেকট্রিক। তাহলে এটা হচ্ছে কমপক্ষে 1, কমপক্ষে 1 মানে সে একটাও পেতে পারে, সে দুটোও পেতে পারে, রাইট? তাহলে প্রবাবিলিটি অফ প্লাম্বিং প্লাস প্রবাবিলিটি অফ ইলেকট্রিসিটি আর মাইনাস এদের দুজনের ইন্টারসেকশন, প্লাম্বিং ইন্টারসেকশন ইলেকট্রিসিটি। এটা দেওয়া আছে কত, কমপক্ষে একটি মানে ইউনিয়নের প্রবাবিলিটি দেওয়া আছে 4/5, তাহলে এটা হচ্ছে 4/5। তাহলে এখানে প্রবাবিলিটি অফ প্লাম্বিং দেওয়া আছে অলরেডি, এটা হচ্ছে 2/3 আর এটা হচ্ছে 4/9,
আর তাহলে এইটা বার করতে হবে প্লাম্বিং ইন্টারসেকশন ইএল, মানে এটা মানে কি দুটো ঠিকাই একসাথে পাবে, দুটো ঠিকাই একসাথে পেয়েছে তার সম্ভাবনা, তাহলে এটা হচ্ছে 4/5। তাহলে এটা প্রবাবিলিটি অফ পিএল ইন্টারসেকশন ইএল, এটা হচ্ছে 4/5 টা মাইনাস হবে প্লাস 2/3 প্লাস 4/9, এটা হচ্ছে এলসিএম কত 945। তাহলে প্রথমে 36 মাইনাস হচ্ছে প্লাস 30 প্লাস আর 5 9 45 5 4 20, তাহলে এটা হচ্ছে -6, তাহলে 14/45। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ইন্টারসেকশনের মান কত? ইন্টারসেকশন মানেই হচ্ছে দুটো ঠিকা একসঙ্গে পাবে, আর ইউনিয়ন মানে কমপক্ষে একটি ঠিকা পাবে। ওকে, এটাই হচ্ছে ঘটনার সাথে সেটের সম্পর্ক। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 35টা কি বলছে দেখো, একটি শ্রেণীতে 30 জন বালক ও 20 জন বালিকা আছে এবং অর্ধেক বালক ও অর্ধেক বালিকা নীল চক্ষু বিশিষ্ট। শ্রেণী থেকে উদ্দেশ্যহীনভাবে একজনকে নির্বাচন করা হলে সে বালক অথবা নীল চক্ষু বিশিষ্ট হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে এখানে আছে কি বয়েজ আছে আর গার্লস আছে, আর একটা হচ্ছে নীল চক্ষু বিশিষ্ট আছে। নীল চক্ষু বিশিষ্ট বলতে আমরা বিএল দিয়ে নিচ্ছি। তাহলে বালক কতজন আছে, গার্লস কতজন আছে? 30 জন বালক আছে, 20 জন গার্ল আছে। এদের মধ্যে অর্ধেক বালক আর অর্ধেক বালিকা নীল চক্ষু বিশিষ্ট, মানে 15 জন বালক আছে। 30-এর অর্ধেক 15 জন বালক হচ্ছে নীল চক্ষু বিশিষ্ট, আর 10 জন বালিকা হচ্ছে নীল চক্ষু বিশিষ্ট। তার মানে টোটাল 25 জন নীল চক্ষু বিশিষ্ট আছে। তাহলে অবশ্যই এটা টোটাল কতজন বালক বালিকা আছে, বি প্লাস জি, এটা হচ্ছে 50, তার মধ্যে 25 জন হবে। এটা হচ্ছে ব্লু আইড, মানে নীল চক্ষু বিশিষ্ট আছে 25 জন। তাহলে শ্রেণী থেকে উদ্দেশ্যহীনভাবে একজনকে নির্বাচন করা হলে সে বালক অথবা নীল চক্ষু বিশিষ্ট হওয়ার সম্ভাবনা। তাহলে প্রবাবিলিটি অফ কি বার করতে বলেছে, বয় অথবা অথবা মানে ইউনিয়ন বিএল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদেরকে বার করতে হবে, আইদার বয় হবে অথবা সে নীল চক্ষু বিশিষ্ট হবে, মানে ব্লু আইড হবে। বিএল দিয়ে ব্লু আইড বোঝাচ্ছি। তাহলে এটাকে আমরা যদি সূত্রতে লিখি, তাহলে প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ বিএল মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন বিএল। তাহলে প্রবাবিলিটি অফ বি মানে সেটা বয় হওয়ার সম্ভাবনা। বয় কতজন আছে, 30 জন আছে। টোটাল কতজন আছে, 50 জন আছে। তাহলে 30/50। এবার ব্লু আইড, টোটাল কতজন ব্লু আইড আছে, 25 জন আছে। ব্লু আইড তো ছেলে অথবা মেয়ে দুজনেই হতে পারে, নীল চক্ষু বিশিষ্ট তো শুধু ছেলে নেই, মেয়েরাও আছে। তাহলে টোটাল 25 জন ব্লু আইড আছে, আর টোটাল 50 জন আছে। এই 50 জন মানে 50 জন থেকে একজনকে উদ্দেশ্যহীনভাবে নির্বাচন করা হচ্ছে, মাইনাস বি ইন্টারসেকশন বিএল, মানে বয়েজ হবে এবং নীল চক্ষু বিশিষ্ট হবে, সে ছেলে হবে এবং নীল চক্ষু বিশিষ্ট। এটা কতজন আছে, 15 জন আছে। তাহলে এটা 15/50। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি 50, 30 প্লাস 25 মাইনাস 15, তার মানে 40/50, মানে 4/5। ঠিক আছে, এটা অ্যান্সার। আশা করি বোঝা গেছে এটা। নেক্সট প্রবলেম 36, এটা কি বলছে দেখো, প্রথম 200টি স্বাভাবিক সংখ্যার দ্বারা চিহ্নিত 200টি টিকিটের মধ্যে উদ্দেশ্যহীনভাবে একটি টিকিট তোলা হয়। তোলা টিকিটটি 3 অথবা 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আচ্ছা, এখানে 1 2 3 4 এরকম করে 200টা টিকিট আমার কাছে চিহ্নিত করা আছে। এই 200টা টিকিটের মধ্যে বলছে একটা টিকিট উদ্দেশ্যহীনভাবে তোলা হলো এবং এটা 3 ও 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দেখো ভালো করে খেয়াল করে দেখো, এই 200টা টিকিট যে সংখ্যাগুলো চিহ্নিত করা আছে এর মধ্যে 3-এর গুণিতক কতগুলো টিকিট আছে, কতগুলো আছে সেটা বার করতে হবে। তাহলে দেখো এখানে 200কে আমরা 3 দিয়ে ভাগ করব, এটা হচ্ছে তার
নিয়ম কতগুলো আছে, তার হচ্ছে আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নেব। তাহলে 200কে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে 200 যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে এটা আসছে 3 6 18, 20 3 6 18, তাহলে 66। তাহলে এই যে 1 থেকে 200-র মধ্যে 66টা সংখ্যা আছে যেগুলো হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। 66টি সংখ্যা আছে যারা 3 দ্বারা বিভাজ্য 1 থেকে 200-র মধ্যে। এবার 7 দিয়ে বিভাজ্য সেটা বার করতে হবে। এটা কত হবে? 7 ডিভাইডেড বাই 200, 7 দুগুণ 14, 60, 7 8 7 56। তাহলে 28টি সংখ্যা এমন আছে যারা 7 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এটাকে আমরা নিলাম A ঘটনা, আর এটাকে আমরা B নিলাম। আচ্ছা, এটা n অফ A হওয়ার কথা অবশ্যই, কারণ এটা নাম্বার। তাহলে A দ্বারা বোঝাচ্ছি আমরা 3 দ্বারা বিভাজ্য, আর B দ্বারা বোঝাচ্ছি আমরা 7 দ্বারা বিভাজ্য। এবার বলো, আমরা যখন এইখানে সংখ্যাগুলো থেকে একটা সংখ্যা তুলবো, তখন 3 দ্বারা বিভাজ্য এবং 7 দ্বারা বিভাজ্য উভয়ই দ্বারা বিভাজ্য হতে পারে। তার মানে সেটা কোনটা হবে? প্রথমে হবে 21, যেটা 3 দ্বারাও বিভাজ্য, তারপর 7 দ্বারা বিভাজ্য, তারপরে 42। এরকম করে কতগুলো থাকবে? 21 ডিভাইডেড বাই 200, মানে 9টা। ঠিক আছে? সরি, 9 দুগুণ 18, 9 একে 9, তাহলে 9 কে 10, 0 হাতে 1, 8 একে 9, 1 এ 10। ঠিক আছে, তাহলে 9টা এমন থাকবে যেটা হচ্ছে A ইন্টারসেকশন B। A ইন্টারসেকশন B মানে 9টা এমন সংখ্যা থাকবে যেটা 3 দ্বারাও বিভাজ্য এবং 7 দ্বারাও বিভাজ্য। এবারে আমরা তাহলে বার করতে পারবো যে তোলার টিকিটটি 3 অথবা 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমাদেরকে বার করতে বলেছে প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B। তাহলে প্রবাবিলিটি অফ A প্লাস প্রবাবিলিটি অফ B মাইনাস প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B, যেটা হচ্ছে সবার তলায় নিচে হরের 200 হবে। তাহলে এটা হচ্ছে 66 বাই 200, এটা হচ্ছে 28 বাই 200, এটা হচ্ছে 9 বাই 200। তাহলে 200 হচ্ছে, আর 66 প্লাস 28, আচ্ছা 9 দিয়ে ভাগ করলে 19, 19 প্লাস 66, 9 6 15, 5 হাতে 1, 6 একে 7, 1 এ 8, 85 বাই 200। 5 দিয়ে ভাগ করলে 5 17 85, 5 1 5, হ্যাঁ 5 17 85 ডিভাইডেড বাই 5 40 200। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে এটা। নেক্সট প্রবলেম 37টা কি বলছে দেখো, দুজন বালকের প্রত্যেকের নিকট 52টি তাসের একটি করে প্যাকেট আছে, তারা প্রত্যেকেই খুশি মতো একটি করে তাস তুলল। দুজন বালকের কাছে দুজনের কাছেই 52টা করে তাস আছে, একটা করে তাস তুললো। এবার বলছে দুটি তাসই রুইতনের রাজা হওয়ার সম্ভাবনা, বা দুটি রুইতন হওয়ার সম্ভাবনা, দুটি তাসই রাজা হওয়ার সম্ভাবনা নির্ণয় করে। তাহলে 52টা তাসের মধ্যে 4 রকমের প্রকারভেদ থাকে: হরতন, রুইতন, ইস্কাবন আর চিড়িতন। এদের প্রত্যেকটা 13টা করে থাকে। এবার এই 13টার মধ্যে একটা রাজা, এদের একটা রাজা, এদের একটা রাজা, এদের একটা রাজা, সবার একটা করে রাজা থাকে। এবার বলছে দুজন বালকের প্রত্যেকের নিকট 52টা করে তাস আছে। তার মানে এ এর কাছেও 52টা তাস আছে, বি এর কাছেও 52টার প্যাকেটে আছে। তাহলে এরা একটা তাস তুলছে, তার মানে এরা 52টা উপায়ে তাসগুলো তুলতে পারবে। এও 52টা উপায়ে তুলতে পারবে, এও 52টা উপায়ে তুলতে পারবে। ঠিক আছে, কিন্তু এদের মধ্যে দেখো, এই যে এ আর বি দুজনে
ইন্ডিপেন্ডেন্টলি আমি কথাটা ইউজ করলাম, কিন্তু মানে এ স্বাধীনভাবে একটা তাস তুলছে, বিও স্বাধীনভাবে একটা তাস তুলছে। কোনো মানে এ কে একটা এই তাসই তুলতে হবে বা বি কে একটা এই তাসই তুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তাহলে এই দুটো মাল্টিপ্লাই হবে, তার মানে 52 স্কোয়ার হবে। ঠিক আছে, এটা হচ্ছে মোট নমুনা বিন্দু। ঠিক আছে, এবার বলছে দুটি তাসই রুইতনের রাজা হওয়ার ঘটনা। আচ্ছা, দুটি তাসই রুইতনের রাজা হবে। রুইতন কোথায়? এই যে রুইতনের রাজা, এটা রুইতনের রাজা। তাহলে এখানে একটা তাস রুইতনের আছে, রাইট? আর ওর কাছেও একটা তাস রুইতনের আছে, তাহলে 1 into 1, দুজনেই একটা একটা তাস আছে, তাহলে 1/52 স্কোয়ার। এটা একের উত্তর। ঠিক আছে, 1/52 স্কোয়ার। এবার দেখো 2 নম্বরটা বলছে দুটোই রুইতনের হওয়ার সম্ভাবনা। রুইতন মানে কত? এখানে 13টা রুইতনের তাস আছে, তাহলে প্রথম জন 13টা রুইতনের থেকে তাস তুলতে পারে, তাহলে 13/52, আর তারপরের জন সেও 13/52, তাহলে এটা হচ্ছে 4, এটাও হচ্ছে 4, মানে 13 into 13 divided by 52 স্কোয়ার, তার মানে 1/4 into 1/4 মানে 1/16। ঠিক আছে, আচ্ছা 3 নম্বরটা কি বলছে? দুটি তাসই রাজা হওয়ার সম্ভাবনা কত? রাজা কটা আছে? 4টে রাজা আছে, 4 রকম তাসের 4টে রাজা আছে, তাহলে 4/52 into 4/52, তাহলে এটা হচ্ছে তাহলে 1/13 into 1/13, 1/169। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেছে এটা। নেক্সট প্রবলেম 38, 1, 2, 3, 4 সংখ্যাগুলি থেকে উদ্দেশ্যহীনভাবে দুটি সংখ্যা নির্বাচন করা হয়। নির্বাচিত সংখ্যা দুটি সমষ্টি অযুগ্ম হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে এখানে 1, 2, 3, 4 এই 4টে সংখ্যা আছে। এবার এখান থেকে কত রকম ভাবে দুটো সংখ্যা নির্বাচন করা যায়? 4C2 উপায়ে। ঠিক আছে, সেটা হচ্ছে কত? 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, মানে 6। 6টা উপায়ে দুটো সংখ্যা নির্বাচন করা যাবে, এবং এই নির্বাচিত সংখ্যা দুটির মধ্যে মানে সংখ্যা দুটির সমষ্টি অযুগ্ম হবে। কখন হবে? যখন 1, 2 বা 1, 4, 1, 3, না ঠিক আছে, 1, 4, 1, 2 আর 3, 2, 3, 4, এই 4টে হবে, এগুলো অযুগ্ম হবে। আর দেখো যুগ্ম কখন হবে? 1, 3 আর 4, 2, এই টোটাল 6টা হয়ে গেল। ঠিক আছে, 1, 2, 1, 3, 1, 4, বা 2, 4, 2, 3, 4, 3, 1, 3 হয়ে গেল। এই টোটাল 6টা হবে। তার মানে এখানে 6টা টোটাল কি কি হবে? 1, 2 হবে। এখানে কিন্তু ক্রমগুলো ম্যাটার করছে না, কারণ 1 আর 2 তোলো বা 2 আর 1 তোলো একই ব্যাপার, এখানে ক্রমটা ম্যাটার করছে না। তাহলে 1, 2, 1, 3, 1, 4, 2, 3, 2, 4, 3, 4, 3, 3, 6, এই 6টা। এদের মধ্যে দেখো কতগুলো আছে? এই 4টে হচ্ছে অযুগ্ম সংখ্যা হচ্ছে, এই দুটো হচ্ছে যুগ্ম সংখ্যা হচ্ছে। তাহলে টোটাল প্রবাবিলিটি হবে কত অযুগ্ম হওয়ার? যোগফলটা অযুগ্ম হওয়ার সম্ভাবনা হবে 4/6, মানে 2/3। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে এটা। তাহলে আজকের ভিডিওতে আমরা 38 পর্যন্ত সলভ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা 39 থেকে সলভ করা স্টার্ট করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে নাও। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এরকম আরো অঙ্কের কন্টেন্ট পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে নাও। তোমাদের সাবস্ক্রিপশনই আমাকে মোটিভেশন দেবে তোমাদের জন্য আরো ভিডিও আনার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।